আজকে ক্লাস 7-এর লেসন 10-এর একটি কবিতা, দ্য ইকোয়িং গ্রিন, উইলিয়াম ব্লেক। ঠিক আছে, এই কবিতাটা আমরা পড়ব। তো কবিতাটি শুরুর আগে আমরা উইলিয়াম ব্লেক এর সম্পর্কে একটু জানব। তো উইলিয়াম ব্লেক 1757 তার জন্ম হয়েছিল। 1827 অর্থাৎ 1887 তার মৃত্যু হয়। উইলিয়াম ব্লেক রোমান্টিক এজের একজন কবি ছিল। ঠিক আছে, রোমান্টিক এজ। অ্যাকচুয়ালি রোমান্টিক এজটা শুরু হয় 1798। এখানে লিখে দিচ্ছি আমি, 1798 থেকে 1837। এই এজটাকে বলা হয় রোমান্টিক এজ, এই পিরিয়ডে। তো দেখতে পাচ্ছি 1798, হ্যাঁ, আর এখানে উইলিয়াম ব্লেক 1757, অর্থাৎ রোমান্টিক পিরিয়ড শুরুর আগেই কিন্তু উইলিয়াম ব্লেকের জন্মটা হয়েছিল। ঠিক আছে, তো রোমান্টিক এজের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, অর্থাৎ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন, অর্থাৎ ফরাসি বিপ্লব। রোমান্টিক এজে যে সমস্ত কবিরা ছিলেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোল্ডরিচ, জন কিটস, শেলি, বিশেষ করে কোল্ডরিচ এবং ওয়ার্ডসওয়ার্থ, এরা কিন্তু এই ফ্রেঞ্চ রিভলিউশনের উপরই প্রভাবিত হয়েছিল। যাই হোক, এটুকু জানলেই আমাদের চলবে। উইলিয়াম ব্লেক, একে মিস্টিক্যাল পোয়েট বলা হয়। মিস্টিক্যাল, MYSTICAL, মিস্টিক্যাল পোয়েট। ঠিক আছে, একে আবার একই সঙ্গে ভিশনারি পোয়েটও বলা হয়। ভিশনারি পোয়েট আর কি। ঠিক আছে, এর যে বিখ্যাত লেখাগুলো, তার মধ্যে আমাদের জানতে হবে সংস অফ ইনোসেন্স আর সংস অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। এগুলো তার বিখ্যাত লেখা। অ্যাকচুয়ালি এই সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স, এ দুটোই কিন্তু তার পোয়েট্রি কালেকশন। সংস অফ ইনোসেন্স তিনি লিখেছিলেন 1789 এবং সংস অফ এক্সপিরিয়েন্স 1794। আমাদের ক্লাস 7, আমাদের এতগুলো না জানলেও চলবে। তো যে জিনিসটা উইলিয়াম ব্লেক সম্পর্কে আমাদের জানতেই হবে, সেটা হচ্ছে যে সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স, এটা কিন্তু উইলিয়াম ব্লেকের ফিলোসফি অফ লাইফ, অর্থাৎ তিনি জীবনটাকে যেভাবে দেখতেন, অর্থাৎ যে ক্রিয়েটর, অর্থাৎ যে ঈশ্বর, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে দুই ধরনের, যেমন রাগ এবং নম্রতা, অর্থাৎ ইনোসেন্স, দুটোই কিন্তু আমরা দেখতে পাই আর কি। ঠিক আছে, এই তো হলো কবির ইন্ট্রোডাকশন। এবার কবিতাটাতে চলে আসি। কবিতাটা কি বলেছে অ্যাকচুয়ালি তোমাদের এখানে দেখাবো যে ইকোয়িং গ্রিন, এই কবিতাটার যে টাইটেলটা রয়েছে, সেই টাইটেলটা খুব সিগনিফিকেন্ট এবং এটা কিছুটা হলেও সিম্বলাইজ করে। ঠিক আছে, তো ইকোয়িং কথার মানে হচ্ছে প্রতিধ্বনি হওয়া, প্রতিধ্বনি, ইকো। ঠিক আছে, যেটাকে সিম্বলাইজ করছে রেমিনিসেন্স, অর্থাৎ স্মৃতিচারণ করা। আর গ্রিন, আমরা জানি গ্রিন হচ্ছে সবুজ, এবং এটাকে গ্রিন স্ট্যান্ডস ফর ইউথফুলনেস। ঠিক আছে, ইউথফুলনেস, অর্থাৎ এই গ্রিনটা কিন্তু তারুণ্যের প্রতীক, অর্থাৎ ছোট শৈশব বা যৌবনকালকে নির্দেশ করেছে। ঠিক আছে, তাহলে
দ্য ইকোয়িং গ্রিন বলতে আমরা বুঝতে পারছি যে রেমিনিসেন্স অর্থাৎ স্মৃতিচারণ করছে। হয়তো কবি যখন কবিতাটা লিখছেন তখন হয়তো তিনি একটা বৃদ্ধ বয়সের মধ্যে দিয়ে চলছেন, কিন্তু তার যে শৈশবকাল সেটা তিনি স্মৃতিচারণ করছেন। ঠিক আছে, আসো কবিতাটা পড়ি। দ্য সান ডাস অ্যারাইজ, সূর্য ওঠে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, অ্যারাইজ মানে ওঠা, আর তার আগে দেওয়া রয়েছে ডাস, অর্থাৎ সূর্য ওঠে। ঠিক আছে, সূর্য ওঠে। অ্যান্ড মে হ্যাপি দ্য স্কাই, এবং আকাশকে আনন্দিত করে, অর্থাৎ আকাশ খুশি হয়। দ্য মেরি বেল রিং, এখানে বেলের কথা বলা হচ্ছে, একটা ঘণ্টাধ্বনির কথা বলা হচ্ছে, এটা হতে পারে চার্চ বেল। তো মেরি বেল রিং অর্থাৎ আনন্দময় সেই বেল বেজে ওঠে। টু ওয়েলকাম দ্য স্প্রিং, বসন্তকে স্বাগত জানানোর জন্য। দ্য স্কাইলার অ্যান্ড দ্য বুশ অ্যান্ড দ্য থ্রাস, দ্য স্কাইলার অ্যান্ড থ্রাস, স্কাইলার আমরা জানি চাতক পাখি এবং থ্রাস এক ধরনের পাখি। দ্য বার্ডস অব দ্য বুশ, এই ঝোপঝাড়ের মধ্যে সেই পাখিগুলো। সিং লাউডার অ্যারাউন্ড, চারপাশে যেন কিচিরমিচির করে গান করে। টু দ্য বেল চিয়ারফুল সাউন্ড, বেলের সেই ঘণ্টাধ্বনির সঙ্গে। চিয়ারফুল মানে হচ্ছে আনন্দদায়ক, চিয়ারফুল অ্যাডজেক্টিভ অবশ্যই। হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন, হোয়াইল যেখানে আওয়ার স্পোর্টস আমাদের খেলাধুলোগুলো উইল বি সিন দেখা যায়। অন দ্য ইকোয়িং গ্রিন, সেই প্রতিধ্বনীয়মান সবুজের মধ্যে। তো আমরা এখানে এই স্টাইলের মধ্যে দেখতে পেলাম যে একটা সুন্দর প্রাকৃতিক একটা বর্ণনা কবি দিচ্ছেন, যেখানে ছোট ছোট বাচ্চারা সেই ইকোয়িং গ্রিনের মধ্যে, অর্থাৎ সেই প্রতিধ্বনীয়মান সেই মাঠের মধ্যে, সবুজ মাঠের মধ্যে খেলছে। নেক্সট টাইম যাতে কি বলছে, দ্য ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার। ওল্ড জন, এখানে একটা ক্যারেক্টার আমরা পেলাম ওল্ড জন, যে কিনা একটা বৃদ্ধ লোক, যার নাম হয়তো জন। উইথ হোয়াইট হেয়ার, তার চুলগুলো সাদা, অর্থাৎ আমরা বুঝতে পারছি এটা হচ্ছে তিনি বৃদ্ধ। ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, এখানে কেয়ার মানে যত্ন নেওয়া না, এখানে কেয়ার মানে হচ্ছে অ্যাংজাইটি, অর্থাৎ দুশ্চিন্তা। ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, অর্থাৎ তার দুশ্চিন্তাকে, অর্থাৎ তার যে চিন্তাভাবনা সেটাকে কিন্তু তিনি হেসে উড়িয়ে দিচ্ছেন। সিটিং আন্ডার দ্য ওক, সেই ওক গাছের নিচে বসে। অ্যামাং দ্য ওল্ড ফক, ফকটা মনে রাখবা, ফক হচ্ছে কালেকটিভ নাউনের মধ্যে পড়ে। কালেকটিভ নাউন, একদল বুড়ো লোক, তাদের মধ্যে ওল্ড জন বসে আছেন। এবং তিনি কোথায় বসে আছেন? তিনি ওক গাছের নিচে বসে আছেন। দে লাভ অ্যাট আওয়ার প্লে, এবং আমাদের খেলা দেখে তারা যেন হাসছে। অ্যান্ড সুন দে উইল সে, এবং তারা খুব শীঘ্রই বলবে, সাজ সাজ ওয়্যার দ্য জয়েস, হ্যাঁ হ্যাঁ এরকমই আনন্দ ছিল আমাদের। ওয়েন উই অল, যখন আমরা, বার্ডস গার্লস অ্যান্ড বয়েজ, যখন আমরা ছোট মেয়ে এবং ছোট ছোট বালক ছিলাম। ঠিক আছে, ইন আওয়ার ইউথ টাইম, আমাদের সেই ছোটোবেলার কার সময়ে, ওয়্যার সিন অন দ্য ইকোয়িং গ্রিন, এই সবুজ প্রতিধ্বনীয়মান মাঠের মধ্যে আমরা আমাদের সেই তারুণ অবস্থাকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে লাস্ট স্ট্যাঞ্জা এই কবিতার। টিল দ্য লিটিল ওয়ান্স ওয়ারি, টিল মানে পর্যন্ত। ঠিক আছে, দ্য লিটিল ওয়ান্স, এখানে লিটিল ওয়ান্স মানে সেই ছোটো ছোটো বাচ্চাগুলোকে বলা হচ্ছে। তে গার্লস অ্যান্ড গার্লস এবং বয়েজ এগুলোকে বলা হচ্ছে। এবং তারা ক্লান্ত হয়ে পড়ছে। নো মোর ক্যান বি মেরি, তখন তারা আর কিন্তু এতটাই ক্লান্ত হয়ে পড়েছে যে তারা কিন্তু আর কোনো আনন্দ আর তাদের হচ্ছে না। দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্য অস্ত নেমেছে। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, এবং আমাদের এই খেলাটি যেন শেষ হয়েছে। রাউন্ড দ্য ল্যাপ অফ দেয়ার মাদার,
ল্যাব ল্যাব মানে আমরা জানি কোল, অফ দেয়ার হচ্ছে মাদার, অর্থাৎ তাদের মায়ের কোলে এখন তারা হয়তো বিশ্রাম নেবে। ওই জন্যই বলছে যে এখন কিন্তু তারা ক্লান্ত হয়ে পড়েছে এবং তাদের খেলাও শেষ হয়েছে, এখন সময় এসেছে তাদের মায়ের কোলে ফিরে যাওয়া। মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, অনেক ভাই এবং বোনেরা, লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, যেরকমটা পাখি এরা হচ্ছে বাসায় ফেরে। অর্থাৎ এখানে ছেলে মেয়েদেরকে পাখিদের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে ছেলেমেয়েরা যেমন এখন ক্লান্ত হয়ে তাদের মায়ের কোলে ফিরে যাবে, ঠিক যেন পাখিরা যেন বাসায় ফিরে যাবে আর রেডি ফর রেস্ট, এবং তারা বিশ্রামের জন্য প্রস্তুত। অ্যান্ড স্পোর্ট নো মোর সিন, এখন তাদের কিন্তু খেলা আর দেখা যাবে না অন দ্য ডার্কনিং গ্রিন, সেই অন্ধকার সবুজের মধ্যে। এখানে ডার্কনিং কেন, এখানে ডার্ক জানি আমরা, DARK, ডার্ক, ডার্ক মানে অন্ধকার, ঠিক আছে। তো এই ডার্ক থেকে ডার্কনিং, এটা ভার্ব হয় ডার্কেনটা, ঠিক আছে। তো এই অন্ধকারময়, কিন্তু কেন অন্ধকার, কারণ এখন সূর্য কিন্তু অস্ত নেমেছে, এখন কিন্তু আর সবুজ দেখা যাচ্ছে না। এটাও, এই লাইনটাও খুব সিগনিফিক্যান্ট একটা লাইন, এটাও একটা সিম্বলিক্যাল লাইন। হয়তো কবি এটা বোঝাতে চেয়েছেন যে এখন কবি হয়তো বুড়ো হয়ে গেছেন, হ্যাঁ, এখন কিন্তু তাদের আর খেলার হয়তো বয়স নেই, সেই জন্য এখন তাদের ইয়েটাকে কি বলা হচ্ছে, ডার্কনিং গ্রিন। ধন্যবাদ।